আসসালামু আলাইকুম। ক্লাস 10 দেখো, আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। গতদিনের ক্লাসে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হচ্ছিল, তাই তো? তো দেখো, তৃতীয় অধ্যায় মানে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ, তাই তো এই চ্যাপ্টারটার। তো দেখো, আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে, দেখো আমরা জানি যে ভারতে নানা কারণে উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল। সেই কারণগুলো তোমাদেরকে অনেকবার বলা হয়েছে, তাই তো? তো সেই উপজাতি বিদ্রোহগুলোর মধ্যে একটা ছিল বিরসা মুন্ডার নেতৃত্বে সংগঠিত একটা বিদ্রোহ, যেটার নাম হচ্ছে কি মুন্ডা বিদ্রোহ, তাই তো? এই বর্তমানে ঝাড়খণ্ডের যে রাঁচি সিংভূম অঞ্চল আছে সেইখানেতে মুন্ডারা বাস করত, বুঝতে পারলে? তো এই 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ এই সময়সীমাটার মধ্যে এই বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বিদ্রোহ ঘোষণা করেছিল, যে বিদ্রোহটা ইতিহাসে মুন্ডা বিদ্রোহ বা উলগুলান নামে পরিচিত, বুঝতে পারলে? তাহলে এখান থেকে দেখো আমরা জানতে পারলাম যে মুন্ডা বিদ্রোহে যিনি কেন্দ্রীয় নেতা অর্থাৎ প্রধান যিনি নেতা ছিলেন তিনি হচ্ছেন বিরসা মুন্ডা হলো। আর এই মুন্ডা বিদ্রোহের অপর নাম হচ্ছে উলগুলান। মনে রাখবে, উলগুলান কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ, বুঝতে পারলে? আর কি এই মুন্ডা বিদ্রোহের যে সময়সীমা সেটা হচ্ছে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ, এই সময়সীমাটার মধ্যে হয়েছিল। ঠিক আছে, মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল 1899। যদি সময়সীমা উল্লেখ করে দেয় তাহলে বলবে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ। ক্লিয়ার হলো? এবার দেখো, এই যে মুন্ডা বিদ্রোহ, এই বিদ্রোহের কি কারণ ছিল, কি কি কারণে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল? একটা কারণ আমরা বলতে পারি যে যেটাকে বলা হয় বেত বেগারি বা বেগার প্রথা। তাহলে বেত বেগারি বললে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? বেত বেগারি মানে যেটাকে আমরা বলি বেগার প্রথা, বুঝতে পেরেছ? ধরো বেগার প্রথা কি, এটা যদি বলা হয় তাহলে কি না, বিনা মজুরিতে কাজ করতে বাধ্য করা, এটাই হচ্ছে কি বেগার প্রথা, তাই তো? বা বেত বেগারি। তাহলে যদি ধরো বেগার প্রথা না দিয়ে যদি বেত বেগারি দেওয়া হয় তাহলে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? বেত বেগারি মানে হচ্ছে বিনা মজুরিতে কাজ করতে বাধ্য করা, সেটাই হচ্ছে কি বেত বেগারি, বোঝা গেছে? তো দেখো, এটা ছিল মুন্ডা বিদ্রোহের একটা কারণ। এই যে জমিদার আর মহাজন যারা ছিল তারা মুন্ডাদের উপর তো নানা ধরনের কর আরোপ করতো, বুঝতে পেরেছ? তো তারা মুন্ডাদের কি করতো না, এই বিনা মজুরিতে কাজ করতে বাধ্য করতো। কেন কি, তার কারণ কি দেখো, এই যে মহাজন আর জমিদাররা মুন্ডাদের উপর নানা ধরনের কর আরোপ করতো, কিন্তু মুন্ডারা তো সেগুলো দিতে পারতো না সব কিছু, সেই জন্য তাদেরকে কি করতো না, যেহেতু তারা সেই করকে দিতে পারতো না, পরিশোধ করতে পারতো না, তো সেই জন্য বিনা মজুরিতে তাদেরকে কাজ করতে বাধ্য করা হতো। তারা যদি না করতে মানে চাইতো তাহলে জোর করে তাদেরকে করিয়ে নেওয়া হতো, বুঝতে পেরেছো? তো বিনা মজুরিতে মানে কোনো মজুরি দিত না, তারা যে পরিশ্রম করতো তার জন্য কোনো মজুরি কিন্তু তারা পেত না, বুঝতে পেরেছো? তো এই যে প্রথা এটা যে চালু ছিল, তো এর ফলে মুন্ডাদের মধ্যে অসন্তোষ ঘনীভূত হতে থাকে এবং তারা একসময় বিদ্রোহী হয়ে ওঠে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা কারণ। আর কি কারণ হতে পারে? আর একটা কারণ যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মুন্ডা বিদ্রোহের জন্য, যেটা হচ্ছে যৌথ কৃষি ব্যবস্থার ভাঙন। কি বললাম? যৌথ কৃষি ব্যবস্থার ভাঙন। দেখো, এই যে মুন্ডারা জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ করত, তো ব্রিটিশ আমলে তাদের যৌথ এই যে কৃষি ব্যবস্থা সেটার ভাঙন ধরে। যৌথ কৃষি ব্যবস্থা মানে হচ্ছে যেটা খুঁটকাটি প্রথা, তো সেইটার ভাঙন ধরে, বুঝতে পারলেন? তাহলে এখানেতে সরকার কি করছে না, যৌথ কৃষি ব্যবস্থাকে ভেঙে দিয়ে জমিতে ব্যক্তিগত ব্যবস্থা চালু করে। এর ফলে মুন্ডারা কি হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে,
বুঝতে পেরেছো, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, এবং তারা বিদ্রোহ করছে। এখানে তাহলে আমরা একটা দেখো কোশ্চেন পেয়ে যাচ্ছি 2 মার্কসের, যে খুঁটকাঠি প্রথা কি। ঠিক আছে, দেখো তাহলে খুঁটকাঠি প্রথা কি, এটা তোমরা কি বলবে। দেখো খুঁটকাঠি প্রথা এই কথার অর্থ হচ্ছে যৌথ কৃষি ব্যবস্থা, তাই তো। মানে যৌথ মানে কি একত্রিতভাবে যে কৃষি ব্যবস্থা, তাই না, একসঙ্গে মিলে যেই কাজটা করছে সেটা কি বলা হচ্ছে যৌথ কৃষি ব্যবস্থা। তার মানে খুঁটকাঠি প্রথা কথার অর্থ হচ্ছে যৌথ কৃষি ব্যবস্থা। ঠিক আছে, তো মুন্ডারা বহুকাল ধরে মানে অনেক আগে থাকতে, ঠিক আছে, তারা জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ করত এবং জমির যে যৌথ মালিকানা সেটা তারা ভোগ করত। বুঝতে পারলে, তো ব্রিটিশ আমলে তাদের এই যে যৌথ কৃষি ব্যবস্থা অর্থাৎ এই যে খুঁটকাঠি প্রথা সেইটাকে তারা অবসান ঘটিয়ে দিয়েছিল, এবং সেইটার অবসান ঘটিয়ে তারা জমিতে কি করেছিল, তারা ব্যক্তিগত মালিকানার ব্যবস্থা চালু করেছিল, যার ফলে মুন্ডারা ক্ষুব্ধ হয়েছিল। তাহলে এখানে ক্লিয়ার হলো তো যে খুঁটকাঠি প্রথা কি, এটা খুবই ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য। ঠিক আছে, যে খুঁটকাঠি প্রথা কি, বা এই যে খুঁটকাঠি প্রথা এটা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত, এরকম শর্ট কোশ্চেন হয়, বা উলগুলান শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো এগুলো মনে রাখবে, যেগুলো সবই হচ্ছে মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আবার দেখো আর কি কারণ হতে পারে, যেমন মুন্ডাদের আইন আর বিচার ব্যবস্থার যে পরিবর্তন। তার মানে কি বলতো, মুন্ডাদের নিজস্ব একটা তো আইন চালু ছিল এবং বিচার ব্যবস্থা, যেমনভাবে তোমরা সাঁওতাল বিদ্রোহে পড়েছো, তাই না। তো মুন্ডা বিদ্রোহ এই যে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়েছিল, তো সেইখানেতে এটা একটা কারণ ছিল, যেমনভাবে তোমরা সাঁওতাল বিদ্রোহে পড়েছো, তাই না। তো মুন্ডাদের ক্ষেত্রেও এরকম একটা তাদের নিজস্ব একটা আইন এবং বিচার ব্যবস্থা ছিল। বুঝতে পেরেছ, তারা তাদের নিজেদের বিবাদের মীমাংসা তারা নিজেরাই করতো। বুঝতে পেরেছ, কিন্তু ব্রিটিশ আমলে এই যে আইন এই যে বিচার ব্যবস্থা সেটা চেঞ্জ হয়ে যায়, এবং ব্রিটিশ আমলে প্রবর্তিত যে আইন এবং বিচার ব্যবস্থা সেটা কি করা হয়, মানে মুন্ডাদেরকে মানতে বাধ্য করা হয়। বুঝতে পেরেছ, যার ফলে মুন্ডারা ক্ষুব্ধ হয়। তার কারণ কি, তাদের যে চিরাচরিত যে আইন যে নিয়মকানুন সেইটার উপর আঘাত আনা হচ্ছে না, সেই জন্য তারা কি হচ্ছে না, তারা ক্ষুব্ধ হয়ে উঠছে এবং তারা বিদ্রোহের পথ বেছে নিচ্ছে। বোঝা গেছে। তাছাড়াও আরও অনেক কারণ ছিল, যেমন হচ্ছে ওই উপনিবেশিক অরণ্য আইন, এটাও একটা কারণ, যে উপনিবেশিক অরণ্য আইন দ্বারা মুন্ডাদের কাছ থেকে যে অরণ্যের অধিকার সেই অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছিল, যার ফলে মুন্ডাদের জীবন এবং জীবিকা দুটোই কি সমস্যার মধ্যে পড়ে গেছিল, তাই না। তাছাড়াও আবার দেবে মুন্ডাদের অনেককে ধর্মান্তরিতকরণ করা হয়েছিল, ওই তোমার ক্যাথলিক এরকম নানান খ্রিস্টান মিশনারিরা মুন্ডাদের বিভিন্ন প্রলোভন আবার কখনো কখনো ভয় দেখিয়ে কি করতো, তোমার খ্রিস্ট ধর্মের ধর্মান্তরিত করতো। বুঝতে পেরেছো, যার ফলে মুন্ডাদের চিরাচরিত যে ঐতিহ্য এবং ধর্ম তো সেইটা নষ্ট হয়ে গেছিলো। বোঝা গেছে তো, যার ফলে তোমার মুন্ডারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা বিদ্রোহের পথ বেছে নেয়। তো এই সমস্ত কারণের জন্যই মুন্ডা বিদ্রোহ সম্ভবত সংগঠিত হয়েছিল। ঠিক আছে, আর এই বিদ্রোহে যিনি কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি হচ্ছেন বিরসা মুন্ডা, মনে রাখবেন। তাছাড়াও এই বিরসা মুন্ডাকে যিনি সাহায্য করেছিলেন তার বিশিষ্ট একজন অনুচর যিনি হচ্ছেন গোয়াল মুন্ডা, মনে রাখবে, তার সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো এই বিদ্রোহ এই তোমার বিরসা এবং তার অনুচরেরা 1899 খ্রিস্টাব্দে তোমার 24শে ডিসেম্বর রাঁচি এবং সিন্ধু জেলায় প্রথম এটা শুরু হয়। বুঝতে পেরেছ, তারপর আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, এবং এই বিদ্রোহটা শেষ হচ্ছে 1900 খ্রিস্টাব্দে, মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো এই বিদ্রোহটা কারণ তোমরা দেখবে যে শেষ অবধি কিন্তু এই বিদ্রোহটা ব্যর্থ হয়েছিল, কারণ ইংরেজ বাহিনীর আক্রমণে মুন্ডাদের পরাজয় ঘটেছিল। ঠিক আছে, এবং বিরসা মুন্ডা শেষে বন্দী হন এবং জেলে তার মৃত্যু হয়। যাই হোক, তো
এই যে মুন্ডা বিদ্রোহ এটা ব্যর্থ হলেও এর কিন্তু কিছু গুরুত্ব থেকে যায়, বুঝতে পারলে? যেমন তোমার ব্রিটিশ সরকার তোমার একটা আইন পাস করেছিল, যেটার নাম হচ্ছে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন এটা পাস হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। ঠিক আছে, মনে রাখবে এটা, যে 1908 খ্রিস্টাব্দে পাস হয়েছিল ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন, যেটার দ্বারা মুন্ডাদের জমিতে এই যে খুঁটকাটি যে প্রথা বা যে সত্ত্ব এটা পুনঃপ্রবর্তন করা হয়। ঠিক আছে, আর কী কী করা হয়েছিল? এই যে বেদ বেগারি প্রথা, মানে যেটাকে আমরা বলছি বেগার প্রথা, তো সেই প্রথাটা নিষিদ্ধ হয়। বুঝতে পারলে? তো এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? তার মানে এই মুন্ডা বিদ্রোহের কারণ এবং গুরুত্ব যখন পড়বে, এখান থেকে দেখবে অনেক শর্ট কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন আসবে, তো এগুলো পড়ে নেবে এখান থেকে। বুঝতে পারলে কি বললাম? তাহলে এখানে এই কোশ্চেনটা ভালো করে করবে, তো যেটা আমি একটু আগেই বললাম যে প্রজাস্বত্ব আইন যেটা সেটা পাস হয়েছিল কবে, এটা মনে রাখবে, যে ব্রিটিশ সরকার তোমার 1908 খ্রিস্টাব্দে এই ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন, এই আইনটা পাশ করেছিলেন, এবং এই আইনের মাধ্যমে এই মুন্ডাদের যে খুঁটকাটি প্রথা বা জমির যে যৌথ মালিকানা প্রথা সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এটা কোশ্চেন হয় এবং এটা পরে পরীক্ষায়, এটা মনে রাখবে। বুঝতে পারলে? আর একটা কথা এখানে বলি, এই মুন্ডা বিদ্রোহের ফলাফলেতে আছে বা গুরুত্ব যেটা আমরা বলছি, এটা অনেক সময় আসে যে এই মুন্ডা বিদ্রোহের প্রভাব ছোটনাগপুরের অন্যান্য উপজাতিদের মধ্যেও পড়েছিল। বুঝতে পেরেছ? যার ফলে ওরাও হচ্ছে একটা সম্প্রদায়, ওই ছোটনাগপুরের একটা উপজাতি সম্প্রদায়। ঠিক আছে, ওরাও সম্প্রদায়, তো সেই ওরাও তাদের যে সৃষ্ট কৃষি জমি, সেই কৃষি জমির মালিকানা পাওয়ার জন্য এক আন্দোলন শুরু করেছিল, যে আন্দোলনটার নাম হচ্ছে তানা ভকত আন্দোলন। এটাও অনেক সময় আসে পরীক্ষায়। বুঝতে পেরেছে যে তানা ভকত আন্দোলন কি এবং কারা এটা শুরু করেছিল? বুঝতে পারলে? এটাও খুব ইম্পর্টেন্ট, তো এটা পড়ে নেবে, এটা মুন্ডা বিদ্রোহের একটা গুরুত্ব। বুঝতে পেরেছ যে মুন্ডা বিদ্রোহের যে প্রভাব সেটা ছোটনাগপুরের অন্যান্য উপজাতিদের মধ্যে পড়েছিল। তো ছোটনাগপুরের একটা সেরকম একটা উপজাতি হচ্ছে ওরাও উপজাতি, তো সেই ওরাওরা তাদের সৃষ্ট যে কৃষি জমি, সেই কৃষি জমির মালিকানা পাওয়ার জন্য একটা আন্দোলন শুরু করেছিল, যেই আন্দোলনটার নাম হচ্ছে তানা ভকত আন্দোলন। বুঝতে পারলে? তো এটা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? দেখো, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে নীল বিদ্রোহ। ঠিক আছে, দেখো বাংলার নীল চাষিরা 1859 খ্রিস্টাব্দে এই নীলকর সাহেবদের নীল চাষের বিরুদ্ধে যে বিদ্রোহটা করেছিল সেটাকে আমরা বলছি কি নীল বিদ্রোহ, তাই তো? আর এই বিদ্রোহটা হয়েছিল কোথায়? প্রথম সংগঠিত হয়েছিল নদিয়া জেলার চৌগাছা গ্রামে। ঠিক আছে, আর মনে রাখবে যাদের নেতৃত্ব হয়েছিল তারা হলেন দুই ভাই, একজন হচ্ছেন দিগম্বর বিশ্বাস আর একজন হচ্ছেন বিষ্ণুচরণ বিশ্বাস। ঠিক আছে, আর নীল বিদ্রোহ সূচনা করছে 1859 খ্রিস্টাব্দে, আর যদি সময়সীমা বলা হয় তাহলে বলবে 1859 থেকে 1860 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তো এই বিদ্রোহটা প্রথম সূচনা করছে নদিয়া জেলার চৌগাছা গ্রামে, তারপর আস্তে আস্তে মালদহ, মুর্শিদাবাদ, পাবনা, ফরিদপুর এইসব জায়গাগুলোতে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, বুঝতে পারলে? এবারে দেখো, এই বিদ্রোহের প্রধান নেতা বললাম দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস, তাছাড়াও আরও অনেকে এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের নামগুলো একটু মনে রাখবে, যেমন কাদের মোল্লা, রফিক মণ্ডল। ঠিক আছে, এরকম আরও অনেকে। বুঝতে পারলাম? তো দেখো, এই নীল বিদ্রোহের কি কারণ ছিল,
মানে কি কি কারণে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, ঠিক আছে। প্রথম কারণ হিসেবে আমরা কি বলতে পারি, যে নীলকর সাহেবদের অত্যাচার, তাই না। নীলকর সাহেবরা এই নীল চাষ করানোর জন্য চাষিদের উপর অত্যাচার করত, তাই তো। আর চাষিরা যদি অনিচ্ছুক হতো, অর্থাৎ তাদের যদি ইচ্ছা না থাকতো, তারা যদি না করতে চাইতো, তাহলে চাষিদেরকে নানাভাবে টর্চার করা হতো। কখনো কখনো কুঠিতে আটকে রাখা হতো, মানে তাদের যে নীল কুঠি সেখানে আটকে রাখা হতো, চাষিদেরকে প্রহার করা হতো, মানে মার দেওয়া হতো। তবে চাষের যে সরঞ্জাম সেগুলোকে লুট করে নেওয়া হতো, তাদের ঘরে এমনকি তাদের শস্যে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হতো। এরকম নানাভাবে টর্চার করত। তো নীলকর সাহেবদের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে, মানে সহ্য করতে না পেরে, এই নীল চাষিরা কী করেছিল, বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। এটা একটা কারণ, যে নীলকর সাহেবদের অত্যাচার। আর কি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, 2 মার্কসের কোশ্চেন হয়, দাদন প্রথা। এটাও হচ্ছে কিন্তু নীল বিদ্রোহের অপর একটা কারণ, ঠিক আছে। আর এটা পড়বে ভালো করে, যে দাদন প্রথা কি, বুঝতে পারলে। দেখো, এই নীলকর সাহেবরা চাষিদের চাষ করানোর জন্য কি দিত, দাদন দিত। দাদন মানে কি জানো, অগ্রিম অর্থ, মানে আগে থাকতে টাকা দিত, বুঝতে পেরেছ। সেই জন্য বলা হচ্ছে দাদন দিত। তার মানে মনে রাখবে, দাদন কথার অর্থ হলো অগ্রিম অর্থ। ক্লিয়ার। তো এই নীলকর সাহেবরা চাষিদের নীল চাষ করানোর জন্য দাদন অর্থাৎ কি, অগ্রিম অর্থ দিত। তো অভাবের ফলে অনেক সময় অনেক চাষি এই অগ্রিম অর্থ নিতে বাধ্য হতো। তো তারা প্রতি বিঘায় 2 টাকা অগ্রিম অর্থ দিয়ে চাষিকে সবচেয়ে ভালো জমিতে নীল চাষ করতে বাধ্য করত। তো এই যে প্রথা, এটাকেই বলা হচ্ছে কি, দাদন প্রথা। ক্লিয়ার হয়েছে। তো দেখো, এই যে প্রতি বিঘায় 2 টাকা করে অগ্রিম দিয়ে চাষিকে সবচেয়ে ভালো জমিতে নীল চাষ করিয়ে নিত, মানে জোর করে বাধ্য করতে। তো একবার যদি কেউ দাদন নিত, তাহলে সেখান থেকে কিন্তু সে আর নীল চাষ না করে বেরিয়ে আসতে পারত না, বুঝতে পেরেছ। আর দেখো, কেউ যে দাদন নেবে না, এটারও কোনো উপায় ছিল না। তার কারণ হচ্ছে কি, যে কোনো চাষি যদি দাদন নিতে না চাইতো, তাহলে তার যে গৃহপালিত, মানে যে তোমার প্রাণীগুলো ছিল, তাদেরকেও মানে ছাড়তো না, তাদেরকেও নীলকুঠিতে আটকে রাখা হতো। মানে যে না তেন উপায়ে, যে কোনো উপায়ে হোক, চাষিদেরকে দাদন নিতেই হবে। বোঝা গেছে। তাহলে এটা করবে, যে দাদন প্রথা কি, বুঝতে পারলে। আর কি দেখো, এই আইনগুলো একটু ভালো করে পড়বে, পঞ্চম আইন, সপ্তম আইন, ঠিক আছে। আর একটা হচ্ছে একাদশ আইন। মানে এই আইনগুলোতে কি বলা হয়েছিল, এগুলো অনেক সময় কোশ্চেনে হয়, বুঝতে পারলে। তো এগুলো তোমাদেরকে করতে হবে। দেখো, এটাও হচ্ছে কিন্তু নীল বিদ্রোহের একটা কারণ। এই পঞ্চম আইন আর সপ্তম আইন যেটা না, এই আইন দুটো পাস হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। ব্রিটিশ সরকার এই দুটো আইন পাস করিয়ে কি বলেছিল, যে কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করলে তাকে গ্রেপ্তার করা হবে। এবং শুধু গ্রেপ্তার নয়, আর কি করা হবে না, তাদের যে সম্পত্তি সেগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া হবে, বুঝতে পেরেছ। এটা করবে, যে অনেক সময় কোশ্চেনে আসে এরকম কোশ্চেন, যে পঞ্চম আইন এবং সপ্তম আইনে কি বলা হয়েছিল এবং কখন পাস করেছিল। তাহলে বলবে 1830 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এই পঞ্চম আইন আর সপ্তম আইন পাস করেছিল। এবং এই আইনের দ্বারা কি বলেছিল না, কোনো চাষি যদি দাদন নিয়ে নীল চাষ না করে, তাহলে তাকে তো গ্রেপ্তার করা হবেই, তার সঙ্গে তার যে সম্পত্তি, তাদের যে সম্পত্তি, সেগুলোকেও বাজেয়াপ্ত করে নেওয়া হবে। ক্লিয়ার হলো। আর দেখো, একাদশ আইন, এই আইনে কি বলা হয়েছিল, এই আইনে বলা হয়েছিল যে নীলকরদের কাছ থেকে দাদন নিয়ে কোনো চাষি নীল চাষ না করলে তাকে বিঘা প্রতি 10 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
তার মানে এই আইনের ফলে কি হচ্ছে বলতো, নীল চাষিদের উপর যে টর্চার, যে অত্যাচার, সেটা আরো বহু মাত্রায় বৃদ্ধি পেয়েছিল, তাই তো, আরো অনেক বেশি বেড়ে গেছিল, যার ফলে এই চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। বুঝতে পারলে? আর কি কারণ দেখো, আর একটা কারণ কি, যে নীল চাষিদের প্রতি অবিচার। এই যে চাষিদের উপর এত টর্চার, এত অত্যাচার, তো সেই অত্যাচারিত নীল চাষিরা এই নীলকর সাহেবদের বিরুদ্ধে আইন আর আদালতের শরণাপন্ন হলেও, অর্থাৎ তারা তার মানে যোগ্য যে শাস্তি সেটা দেওয়ার জন্য তারা যে কোথাও যেত, তাহলে সেখানেও কিন্তু তাদের কোনো সুবিচার হতো না। তার কারণ কি বলতো, কারণ এই যে আইন আদালত এগুলো সব ছিল ব্রিটিশ সরকারের কিনা গোলাম। বুঝতে পেরেছ? মানে সব ছিল এই নীলকরদেরই পক্ষে। বুঝতে পারলে? সেই জন্য এই নীল চাষিরা কোনো রকম সুবিচার পেত না। বোঝা গেছে? যার ফলে চাষিদের বিদ্রোহ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। বুঝতে পারলে? তো এই সমস্ত কিছুর জন্য আমরা দেখতে পাচ্ছি যে নীল চাষিরা, এই দুইজন নেতা যাদের কথা আমি একটু আগেই বললাম, দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস, এই দুই ভাইয়ের নেতৃত্বে নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল নীল চাষিরা 1859 খ্রিস্টাব্দে নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম, যেটার নাম হচ্ছে চৌগাছা গ্রাম, সেখানে শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে এই বিদ্রোহটা মালদহ, মুর্শিদাবাদ, পাবনা, ফরিদপুর এই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। বুঝতে পেরেছ? এবং এই বিদ্রোহটা ব্যাপক আকার ধারণ করেছিল। বোঝাতে পারলাম? তো নীল বিদ্রোহের কারণ ভালো করে পড়বে, ঠিক আছে? আর একটা জিনিস এখানে বলি, এই বিদ্রোহের তোমরা এটা পড়ে নেবে, যে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে নীল বিদ্রোহের প্রতি বুদ্ধিজীবী সমাজের প্রতিক্রিয়া কীরূপ ছিল, এটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা ভালো করে পড়বে। বুঝতে পেরেছ? আর নীল বিদ্রোহের ফলাফল, এটাও এর সঙ্গে রেডি করবে, ঠিক আছে? এখানে দেখো, এটা একটু পড়ে নেবে, নীল কমিশন কেন গঠন করা হয়েছিল, বা নীল কমিশনের কি উদ্দেশ্য ছিল। নীল কমিশন কবে গঠন করা হয়েছিল? 1860 খ্রিস্টাব্দে। মনে রাখবে, নীল কমিশন গঠন করা হয়েছিল। এই নীল বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল নীল কমিশন গঠন করতে, ঠিক আছে, 1860 খ্রিস্টাব্দে। আর এই কমিশন দ্বারা কি করা হয়েছিল না, নীল চাষকে নীল চাষিদের ইচ্ছাধীন বলে ঘোষণা করা হয়েছিল। বুঝতে পারলেন কি বললাম? তো এটা একটু পড়ে নেবে, যে নীল কমিশন কি উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, কবে, ঠিক আছে? আর আমি যে কোশ্চেনটা বললাম, নীল বিদ্রোহের কারণ, তার ফলাফল বা গুরুত্ব, এবং নীল বিদ্রোহের প্রতি বুদ্ধিজীবী সমাজের প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ পেয়েছে, এটা ভালো করে করবে, ঠিক আছে? আর দেখো, এই নীল বিদ্রোহকে তোমার সমর্থন করেছে এমন কয়েকজনের নাম তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, তারপরে দীনবন্ধু মিত্র, শিশির কুমার ঘোষ, ঠিক আছে? বুঝতে পেরেছ? এটা একটু পড়ে নেবে, যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার যিনি সম্পাদক ছিলেন, যার নাম হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়, তিনি এই নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন। বুঝতে পেরেছ? সেই জন্য এই পত্রিকায় আমরা দেখতে পাই নীল চাষিদের দুর্দশা এবং নীলকরদের অত্যাচার সম্পর্কে তিনি তার এই পত্রিকায় তুলে ধরেছেন। বুঝতে পারলে? তাই এটা একটু পড়ে নেবে, যে নীল বিদ্রোহকে সমর্থন করেছে এমন একটি পত্রিকার নাম হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। বোঝা গেছে? তো আমি যতটুকু পড়ালাম এটা ভালো করে পড়বে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম।